আমাকে আর সার্চ করা বা ট্রাভার্স করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তার মানে সেই মুভমেন্টে আমার যেটা করা উচিত, সেটা হচ্ছে যে আমাকে এখন লুপটাকে টার্মিনেট করে দিতে হবে। কারণ আমি 1000 নাম্বারের সঙ্গে আমি যে নাম্বারটাকে ফাইন করতে চাইছি সেই নাম্বারটাকে আমি বারবার হয়তো চেক করছি। তো 10টা নাম্বার চেক করি আমি কিন্তু আমার নাম্বারটাকে পেয়ে গেছি, তাহলে 990টা নাম্বারের মধ্যে নিশ্চয়ই আমার ওই নাম্বারটা আর নেই। আমার তো উদ্দেশ্য ছিল যে নাম্বারটাকে ফাইন করা বা সার্চ করা। তাহলে 990 নাম্বার কিন্তু আমাকে আর চেক করার দরকার নেই, আমাকে কিন্তু আর ট্রাভার্স করার দরকার নেই। তাহলে এই মুভমেন্টে আমাকে কিন্তু লুপ থেকে এখন টার্মিনেট করে বা বেরিয়ে চলে আসতে হবে। ওকে। তাহলে তাহলে এই মুভমেন্টে আমি তার মানে হঠাৎ করে তো লুপ থেকে বেরিয়ে আসতে পারি না। আমি একটা লুপকে 1 থেকে 10 পর্যন্ত চালাচ্ছি বা 1 থেকে 1000 পর্যন্ত চালাচ্ছি, আমি মাঝখান থেকে লুপ থেকে কেমন করে বেরিয়ে আসবো? কিন্তু আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমি কিন্তু আমার ডিজাইন নাম্বারটা আমি কিন্তু পেয়ে গেছি, ফাউন্ড করতে পেরেছি। তাহলে বাকি টাইমটা আমার তো নষ্ট করে বা ওয়েস্ট করে লাভ নেই। কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। তাহলে সেই মুভমেন্টে কিন্তু আমাকে লুপ থেকে বেরিয়ে আসার প্রয়োজন পড়ছে ইনস্ট্যান্ট। তো তখন যখন আমাকে লুপ থেকে বেরিয়ে আসতে হচ্ছে, তো সেই টাইমে কিন্তু আমার যে স্টেটমেন্টটা আমাকে হেল্প করছে ইনস্ট্যান্ট লুপ থেকে বেরিয়ে আসার, আমার অ্যাকচুয়াল কাজটা হয়ে যাবার পরে, তো সেখানে কিন্তু আমার ব্রেক স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কামস ইনটু দ্য প্লে। সেখানে কিন্তু ব্রেক স্টেটমেন্ট আমার কাজ করছে বা ব্রেক স্টেটমেন্ট কিন্তু সেখানেই প্রয়োজন পড়ছে। ওকে। তো আমরা ব্রেক স্টেটমেন্টকে বেসিক্যালি আমরা কোনো লুপের মধ্যে এনকাউন্টার করতে পারি বা কোনো লুপের মধ্যে আমরা ইউজ করতে পারি, যাতে আমার প্রোগ্রামের যে কন্ট্রোল, আমরা সবসময় কন্ট্রোল নিয়ে কথা বলি, যে কন্ট্রোলটা ভয়েড মেনে স্টার্ট হলো, তারপরে ইমিডিয়েটলি তারপরে স্টেটমেন্ট এইভাবে এক্সিকিউট করছে। তো আমার কন্ট্রোলটা আমার ইমিডিয়েটলি ব্রেক আউট করবে লুপ থেকে, আর আমার এক্সিকিউশনটাকে রিজিউম করে দেবে। ওকে। তো তার মানে আমরা কিন্তু ব্রেক স্টেটমেন্টটাকে সবসময় আমরা কিন্তু কোনো কন্ডিশনের সঙ্গে ব্যবহার করি, কোনো কন্ডিশনের সঙ্গে আমরা ব্যবহার করব ব্রেক স্টেটমেন্টটাকে, যে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেলে আমি লুপ থেকে বেরিয়ে আসবো, আমার পরে আর লুপটাকে কন্টিনিউ করবার কোনো প্রয়োজন নেই। তো সেটাকে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখি। সাপোজ ধরে নে আমার কাছে 10টা নাম্বার আছে। সাপোজ ধরে নে 5, 6, 7, 8 এই ধরনের কিছু নাম্বার আছে, 9, 10, হয়তো 1, 2, ঠিক আছে, 3, 3, 6, এখানে 8টা হলো, 3, 4। আমার ধরুন এই 10টা নাম্বার আছে, আমি যে নাম্বারটাকে আমি ফাইন করতে চাইছি সেই নাম্বারটা হচ্ছে 7। আমি 7টাকে ফাইন করতে চাইছি এই 10টা নাম্বার থেকে। তো আমি তার মানে এই 7 যে নাম্বারটা আমি ফাইন করতে চাইছি সেই নাম্বারটার সঙ্গে আমাকে তার মানে প্রথম নাম্বারটা আমাকে ফার্স্টে চেক করতে হবে যে এই প্রথম নাম্বারটা এর সঙ্গে সমান কিনা। তারপরে আমাকে সেকেন্ড নাম্বারের সঙ্গে এই নাম্বারটা চেক করতে হবে যে এই 6টা 7-এর সাথে সমান কিনা। যদি সমান না হয় তাহলে আমরা পরেরটা সার্চ করে দেখবো, পরেরটাকে সঙ্গে কম্পেয়ার করব। আমি চেক করে দেখছি যে 7-এর সাথে 7টা সমান কিনা, দেখলাম যে হ্যাঁ 7 = 7, তাহলে আমি নাম্বারটাকে পেয়ে গেছি। 3বার কন্ডিশনটা আমার, তার মানে লুপটা 3বার ঘুরছে, 3বার ঘুরেই কিন্তু আমি 7-এর সাথে 7টা কিন্তু চেক করে পেয়ে গেছি যে আমার নাম্বারটা আমার মানে ফাউন্ড হয়ে গেছে। তাহলে এই বাকি যে 7টা যে আমার ইটারেশন পড়ে আছে, তাহলে বাকি এই 7টা নাম্বারকে নিশ্চয়ই আমরা চেক করে দেখার প্রয়োজন নেই যে এর মধ্যে নাম্বারটা আমার আছে না নেই, তাই না? তাহলে আমরা কিন্তু আমার লুপটাকে, আমি প্রথম লুপটা ধরে নে, প্রথম i = 1 এর জন্য একবার ঘুরলো, i = 2 এর জন্য একবার ঘুরলো, i = 3 এর জন্য একবার ঘুরলো। 3বার ঘোরার পর কিন্তু আমি আবার লুপ থেকে বেরিয়ে চলে আসবো, বাকি 7টা নাম্বারের জন্য কিন্তু চেক করার আমার কোনো প্রয়োজন নেই। তো সেই মুমেন্টে কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্টটাকে ইউজ করবো। ঠিক আছে? তাহলে ইমিডিয়েটলি যদি আমরা কোনো লুপ থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, লুপের ইটারেশনটা কমপ্লিট না করে, তখন সেই মুভমেন্টে আমরা কিন্তু ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো এটা হচ্ছে মানে সিচুয়েশন, যে কখন আমরা ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ব্যবহার করছি আমাদের প্রোগ্রামিং এ। ওকে। তাহলে সি প্রোগ্রামিং বা সি প্রোভাইড আমাকে কিন্তু সি আমাকে ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট প্রোভাইড করে। আর এই স্টেটমেন্টগুলোর হেল্প নিয়ে আমরা কিন্তু একটা লুপ থেকে আমরা এনি টাইম আমরা কিন্তু জাম্প করতে পারি। ওকে। আমরা কিন্তু জাম্প করতে পারি, তাহলে আমরা তো অ্যাকচুয়ালি জাম্প করছি লুপ থেকে জাম্প করে বেরিয়ে চলে আসছি লুপের বাইরে, যাতে আমাকে বাকি ইটারেশন গুলো আমাকে আর কন্টিনিউ মানে আমাকে আর কন্টিনিউ করতে না হয়। ওকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি দ্য ব্রেক স্টেটমেন্ট এন্ডস দ্য লুপ ইমিডিয়েটলি হোয়েন ইট ইজ এনকাউন্টার্ড। ওকে। তাহলে আমার ব্রেক স্টেটমেন্ট আমি তখনই আমার শেষ হয়ে যাবে, আমি লুপ থেকে ইমিডিয়েটলি যদি বেরিয়ে আসতে চাই তখন কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। আর ব্রেক স্টেটমেন্ট কিন্তু আমাকে লুপটাকে ইমিডিয়েটলি এন্ড করতে আমাকে হেল্প করে। তো বেসিক সিনট্যাক্স সি এর, সি তে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট যদি আমরা ইউজ করতে চাই, তাহলে সিম্পলি আমরা ব্রেক স্টেটমেন্টটাকে আমরা এরকম সিনট্যাক্স ইউজ করতে পারি, যে ব্রেক, দেন আমরা এখানে পুটিং দ্য সেমিক্লোন, আমরা ব্রেকের পরে একটা সেমিক্লোন দেবো, জাস্ট ব্রেক সেমিক্লোন। ওকে। তো এই ব্রেক স্টেটমেন্টটা আমরা অলমোস্ট আমরা ইউজ করতে পারি ইফ এলস স্টেটমেন্টের সাথে, যে ইফ এলস স্টেটমেন্টটা আমার কিন্তু আমার লুপের মধ্যে থাকবে।
তো লুপের মধ্যে আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা কাজ করবো আজকে, যে আমার লুপ আছে, হোয়াইল আছে বা ফর লুপ আছে, সেই ফর লুপের ভিতরে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব, দিয়ে আমরা ব্রেক করে বেরিয়ে চলে আসবো। তো এই ধরনের এক্সাম্পল আমরা দেখবো, আমরা এই ধরনের এক্সাম্পল দেখবো। তো আমি ব্রেক স্টেটমেন্টটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমি ছোট্ট একটা কোড লিখছি, যেখানে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ডেমনস্ট্রেট করতে পারবো। সাপোজ আমার এখানে একটা হোয়াইল লুপ আছে, আমি একটা হোয়াইল লুপ লিখেছি, হোয়াইল, দেন হোয়াইলের ভিতরে আমার তো কন্ডিশন থাকে, সেটা আমরা সবাই জানি। হোয়াইলের মধ্যে আমার কন্ডিশনস আছে, ঠিক আছে, হোয়াইলের মধ্যে কন্ডিশনস আছে বা টেস্ট এক্সপ্রেশন আছে। তো হোয়াইলটা আমার স্টার্ট হলো, তারপরে কিছু কোড আছে হোয়াইলের ভেতরে, তারপরে ইফ, আমি জাস্ট সিউডো কোডটা লিখছি, আমি কমপ্লিট কোড লিখছি না, আমি জাস্ট এখানে মানে জাস্ট বোঝানোর জন্য। ওকে, ইফের মধ্যে বেসিক্যালি কোনো কন্ডিশন থাকে, ইফের মধ্যে আমরা কন্ডিশনটা সেই জন্যই দিই আমাকে ব্রেক করার জন্য, যে কখন আমরা ব্রেক করব তার কন্ডিশন কিন্তু এটা। সেই কন্ডিশন থাকলো ইফের ভিতরে, ইফের কন্ডিশনের ভিতরে আমরা হয়তো ব্রেক স্টেটমেন্ট লিখেছি, ব্রেক স্টেটমেন্ট লিখলাম। আমি এটাকে এক্সাম্পল দিয়ে দেখাবো, আমি জাস্ট এখন সিউডো কোডটা লিখছি। তারপর ব্রেক থাকলো, ব্রেকের পরে হয়তো আমার কোনো কোড থাকতে পারে এখানে, যে ইফটা কমপ্লিট হলো, ইফটা শেষ হলো। ইফের পরে হয়তো আমার এখানে হয়তো হোয়াইল লুপের ভিতরে হয়তো আদার্স কোনো কোড থাকতে পারে, বা হয়তো লুপটা তারপরে শেষ হতে পারে, বা কোড না থাকতে পারে। ঠিক আছে, তো এই ধরনের যদি লুপ হয়, তাহলে আমি ধরনের প্রথমে আমার প্রোগ্রামের আমার ধরনের কন্ট্রোলটা ফার্স্টে হোয়াইলে গেল, হোয়াইলে গিয়ে ফার্স্টে কন্ডিশন চেক করলো, কন্ডিশন যদি ট্রু হয়, আমি কন্ডিশনের স্পেলিংটা এখানে ভুল লিখেছি, DITION, ঠিক আছে, আর ফার্স্ট ধরনের কন্ডিশন চেক করলো, তো কন্ডিশনটা ট্রু হলো, তো কন্ডিশনটা আমি ধরলাম এখানে ট্রু হলো। ট্রু হওয়ার পরে আমার কন্ট্রোলটা হোয়াইলের ভেতরে ঢুকলো, হোয়াইলের ভেতরে ঢোকার পর এই যে দুটো লাইন আছে এখানে স্টেটমেন্ট আছে, সে দুটোকে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পর হয়তো ইফের মধ্যে গেল, ইফের মধ্যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ঢুকে ব্রেক করবে। তাহলে ইফের মধ্যে ধরনের কন্ডিশনটা ধরনের সাপোজ হয়তো ট্রু হয়ে গেল প্রথমবারই, ট্রু হয়ে যাবার পরে কিন্তু ব্রেক করে বেরিয়ে আসবে। ব্রেক করা মানে কিন্তু ইমিডিয়েটলি লুপ থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে ইমিডিয়েটলি লুপ থেকে বেরিয়ে আসা মানে কিন্তু আমার লুপটা কিন্তু শেষ হচ্ছে এখানে, তাহলে আমার কিন্তু কন্ট্রোলটা এর বাইরে চলে আসবে। আর যদি কন্ডিশনটা আমার ট্রু না হয়, যদি কন্ডিশনটা ফলস হয়, তাহলে কিন্তু ইফের স্টেটমেন্ট এক্সিকিউট করলো না, লুপটা কিন্তু আবার কন্টিনিউ করছে। আবার হয়তো নেক্সট কন্ডিশন চেক করলো, যদি কন্ডিশন ট্রু হয় আবার ঢুকলো, ইফে কন্ডিশন চেক করলো, ইফে কন্ডিশন যদি ফলস হয় তাহলে ইফের মধ্যে ঢুকলো না, আবার রেস্ট অফ দ্য স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে আবার লুপের নিয়মে আবার লুপের কাছে ফিরে গেল। এইভাবে এইভাবে কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো এটা যদি আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাতে পারি, তাহলে এক্সাম্পলটা আমি এরকম ভাবে নিচ্ছি। সাপোজ হয়তো হোয়াইল হোয়াইল i less than or equals to হয়তো 10, স্টার্ট করলাম। আমার এখানে ইন্টিজার i is equal to 1 করা আছে ফার্স্টে, ইন্টিজার i is equal to 1 আছে ফার্স্টে, ইনিশিয়ালাইজেশন করা আছে। আমি i less than equals to 10 হোয়াইলে কন্ডিশন নিলাম, কন্ডিশন নেওয়ার পর আমি এখানে প্রিন্টএফ করছি, সাপোজ হয়তো প্রিন্টএফ করছি DCST, আমি এখানে একটা স্টেটমেন্ট লিখলাম প্রিন্টএফ DCST ডবল কোট স্টার্ট সেমিকোলন দিলাম। তারপর হয়তো আমি ইফ এর মধ্যে কন্ডিশন লিখছি যে ইফ i ডবল ইকুয়ালস টু, যদি 2 হয় দেন ব্রেক, ব্রেক করলাম, দিয়ে ব্রেকটাকে শেষ করলাম। ব্রেকের সিনট্যাক্স এটা, ব্রেকটাকে শেষ করতে হয়। তারপর ইফটাকে ক্লোজ করলাম, ইফটা ক্লোজ করে আমি হয়তো হোয়াইলটাকে ক্লোজ করে দিলাম, আমি ইফের পরে কোনো স্টেটমেন্ট লিখছি না। তাহলে এই প্রোগ্রামটার মধ্যে বা এই কোডটার মধ্যে আমি কিন্তু ব্রেক স্টেটমেন্টটাকে ব্যবহার করেছি। তাহলে এই ব্রেক স্টেটমেন্টটা কত, তার মানে এখানে আমার এই কোডটা যদি আমি রান করাই, তাহলে রান করলে আমার এই প্রিন্টএফ ডিসিএসটি মেসেজটা কতবার দেখাবে, আমার স্ক্রিনে কতবার ডিসিএসটি মেসেজটা দেখাবে। এখানে কিন্তু i is equal to 1, এটা এটা কিন্তু i is equal to 1। ওকে, তাহলে আমার ডিসিএসটি মেসেজটা কতবার দেখাবে স্ক্রিনে। এই কোডটাকে যদি আমরা রান করি, তাহলে এই কোডটা থেকে আমি ডিসিএসটি মেসেজটাকে কতবার স্ক্রিনে ডিসপ্লে করতে পারবো, বল কতবার করতে পারবো, আমার ডিসিএসটি মেসেজটা কতবার দেখাবে। দুবারই তো দেখাবে। দুবার বলছিস, সবাই সবাই কবার বলছিস বল, ও বলছে দুবার, ও বলছে দুবার দেখাবে ডিসিএসটি মেসেজটা স্ক্রিনে, ডিসিএসটি তারপরে দেখাবে ডিসিএসটি। হ্যাঁ স্যার, দুবারই আমি এখানে স্ল্যাশ এন করে দিলাম, তাহলে আমার ডিসিএসটি তার পরের লাইন আমাকে ডিসিএসটি দেখাচ্ছে, লাইনটা চেঞ্জ করে। সবাই দুবার বলছিস, সবাই দুবার এগ্রি করছিস, সবাই দুবার এগ্রি করছিস। আমি এখানে একটা জিনিস করিনি, সেটা হচ্ছে আমি এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, যেটা আমরা ইফটা শেষ করে আমরা i++ করছি লুপটা শেষ হওয়ার আগে। ওকে,
দুবার দুবার দেখাচ্ছে, বলছি দুবার। আমরা দেখে নিই দুবার কেমন করে দেখাচ্ছে। প্রথমে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু ওয়ান, ফার্স্টে ইনিশিয়ালাইজ হলো আই এর ভ্যালুটা ওয়ান দিয়ে, তারপরে চেক করছি ওয়ান লেস দেন ইকুয়ালস টু টেন কিনা। ওয়ান লেস দেন ইকুয়ালস টু টেন, কন্ডিশন ইজ ট্রু। তাহলে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমার কন্ট্রোলটা হোয়াইলের ভেতরে ঢুকলো। ওকে, তাহলে হোয়াইলের ভেতরে আমার কন্ট্রোলটা ঢুকলো। এবার কন্ট্রোলটা যাওয়ার পরে ফার্স্টে কি প্রিন্ট হচ্ছে, ডিসিএসটি প্রিন্ট হচ্ছে। তো ডিসিএসটি মেসেজটা স্ক্রিনে প্রিন্ট হলো, ডিসিএসটি প্রিন্ট হওয়ার পরে তারপরে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন দেওয়া আছে কি না, আই ডবল ইকুয়ালস টু টু যদি হয় তাহলে ব্রেক করবে। তাহলে আই এর ভ্যালুটা এখন ওয়ান, তাহলে ওয়ান ডবল ইকুয়ালস টু টু, ওয়ান ডবল ইকুয়ালস টু টু, কন্ডিশনটা ফলস, এখন ট্রু হয়নি, ওয়ানটা দুইয়ের সঙ্গে সমান নয়, তাহলে কন্ডিশনটা ফলস। তাহলে ইফের মধ্যে ঢুকলোই না কন্ট্রোল, কোথায় চলে এলো, ইফের বাইরে এলো। ইফের বাইরে এসে কি পাচ্ছে, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস করে আই এর মানটা কত হলো, টু হলো। প্রিভিয়াসলি ওয়ান ছিল, এখন টু হলো। টু হওয়ার পর লুপের নিয়মে আবার ফিরে গেল হোয়াইলের কাছে। হোয়াইলের কাছে ফিরে গিয়ে এবার টু, আই এর ভ্যালুটা এখন টু পেয়ে গেছি, যে টু দিয়ে আবার চেক করছি যে টু লেস দেন ইকুয়ালস টু টেন কিনা। টু লেস দেন ইকুয়ালস টু টেন, কন্ডিশন ট্রু। আবার ঢুকলো হোয়াইলের ভিতরে, প্রিন্ট করলো ডিসিএসটি, তাহলে আবার প্রিন্ট হলো ডিসিএসটি। প্রিন্ট হওয়ার পর এবার আয়ের মান কিন্তু এখন টু, এখন কিন্তু আয়ের মান চেক করছি যে টু ডবল ইকুয়ালস টু টু কিনা। টু ডবল ইকুয়ালস টু টু, কন্ডিশন ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফের ভেতরে ঢুকবে এবার কন্ট্রোলটা। ইফের ভেতরে ঢোকার পর কি হবে, ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করবে। আর ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করা মানে হচ্ছে আমার কন্ট্রোলটা কিন্তু যখনই ব্রেক স্টেটমেন্ট দেখতে পাবে তখনই কিন্তু কন্ট্রোলটা জাম্প করে এই লুপ থেকে জাম্প করে লুপের বাইরে বেরিয়ে চলে আসবে। নেক্সট ইটারেশন গুলো, মানে আই ইজ ইকুয়াল টু থ্রি বা আই ইজ ইকুয়াল টু ফোর, নেক্সট ইটারেশন গুলো যার জন্য কন্ডিশনটা এখনো ট্রু হওয়ার পসিবিলিটি ছিল, সেই কন্ডিশন গুলো কিন্তু আর চেক করবে না। তাহলে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ইনকর্পোরেট করছি ইফের ইফ স্টেটমেন্টের হেল্প নিয়ে। আমরা কোথায় ইউজ করছি না, একটা লুপের ভিতরে। তাহলে যখন ইমিডিয়েটলি আমাকে লুপ থেকে বেরিয়ে আসার প্রয়োজন পড়ছে তখন কিন্তু তার জন্য কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ইনকর্পোরেট করছি আমাদের লুপের ভিতরে। তাহলে আমার কিন্তু কন্ট্রোল কিন্তু আর কোনোভাবে কিন্তু হোয়াইলের কাছে যাবে না। তো আমার কিন্তু লুপ থেকে আমি বেরিয়ে চলে এসেছি। তাহলে লুপ থেকে বেরিয়ে আসলে আমার কি সুবিধাটা কি হলো, না আমি ডিসিএসটি মেসেজটা আমার দুবার প্রিন্ট হয়েছে, আমি হয়তো ধরে দুবারই প্রিন্ট করতে চাইছি, কিন্তু আমি এরকম একটা লুপ ইউজ করেছি। তাহলে বাকি আই ইজ ইকুয়াল টু থ্রি, আই ইজ ইকুয়াল টু ফোর, আই ইজ ইকুয়াল টু ফাইভ, আই ইজ ইকুয়াল টু সিক্স, আপ টু আই ইজ ইকুয়াল টু টেন পর্যন্ত আমার কিন্তু লুপটা কন্টিনিউ হচ্ছে না। ঠিক আছে, তো এটাও একটা সিচুয়েশন যে আমরা যেখানে আমরা কিভাবে ব্রেক স্টেটমেন্টটাকে ব্যবহার করতে পারি, আমি জাস্ট সেটা দেখালাম। ঠিক আছে, তাহলে ব্রেক স্টেটমেন্ট আমরা তখন ব্যবহার করব যখন আমাকে ইমিডিয়েটলি কোনো লুপ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আর ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করার জন্য আমাকে সবসময় একটা কন্ডিশন লাগবে যে আমি কখন বেরিয়ে আসবো, কি কন্ডিশন স্যাটিসফাই হলে আমি লুপ থেকে বেরিয়ে আসতে চাই, মানে বেরিয়ে আসবো। তো তার জন্য কিন্তু সবসময় ব্রেক স্টেটমেন্টের সাথে কিন্তু একটা কন্ডিশন থাকে। আর সেই কন্ডিশনটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো না, কোনো লুপের মধ্যে। ঠিক আছে, তো তাহলে টু ইমিডিয়েটলি ব্রেক ফ্রম দ্য লুপ, টু ইমিডিয়েটলি টার্মিনেট দ্য লুপ, উই ক্যান ইউজ দ্য ব্রেক স্টেটমেন্ট। ওকে, তো এটা কিন্তু ব্রেক স্টেটমেন্টের অ্যাপ্লিকেশনস। আমরা ব্রেক স্টেটমেন্ট কিন্তু আমরা এরকম ভাবে বিভিন্ন প্রোগ্রামিং এর সাথে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ব্যবহার করব। আর দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ কমনলি ইউজড ইন কনজাংশন উইথ এ কন্ডিশন। আমরা সবসময় ব্রেক স্টেটমেন্ট যখন ব্যবহার করব আমরা তখন কিন্তু সবসময় কিন্তু আমরা একটা কন্ডিশনের সাথে আমরা কিন্তু ব্রেকটাকে ব্যবহার করব, কারণ আমরা জানি না যে আমাকে বলতে হবে, ডিফাইন করতে হবে যে কখন আমরা লুপ থেকে বেরিয়ে আসতে চাইছি, তার একটা কন্ডিশনস। ওকে, তো এটাই কিন্তু ব্রেক স্টেটমেন্টের অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনস। আমরা প্রোগ্রামিং এ আমরা কিন্তু ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। আমরা অলরেডি সুইচ কেস যখন পড়ে এসেছিলাম, সুইচ কেসে কিন্তু প্রত্যেকটা কেসের পরে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছিলাম। কারণ হচ্ছে কেস ওয়ানটা এক্সিকিউট হওয়ার পরে আমাকে কিন্তু ইমিডিয়েটলি সুইচ থেকে বেরিয়ে আসতে হবে। আমি কিন্তু কেস ওয়ান স্যাটিসফাই করলো, কেস ওয়ানটাকে এক্সিকিউট করলাম, আমার কিন্তু আর কিছু আউটপুট দরকার নেই সেখান থেকে। তো তার জন্য আমাকে বাকি সুইচ কেসটাকে আমাকে আর কন্টিনিউ করবার কোনো প্রয়োজন নেই, আমি সুইচ কেস থেকে তখন বেরিয়ে আসলাম। তো তার জন্য আমরা সুইচ কেসের মধ্যে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছিলাম প্রত্যেকটা কেস লেখার পর পর। আমি ইভেন আমরা ডিফল্টের পরেও ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি। এটা কিন্তু পুরো আমাদের সুইচে আমাদের ব্রেক স্টেটমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশনস, যে কোথায় কোথায় আমরা ব্রেক স্টেটমেন্ট অ্যাপ্লাই করব বা কোথায় কোথায় ইউজ করব সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ব্রেক স্টেটমেন্ট। আমরা সবসময় হোয়াইল, ডু হোয়াইল, সুইচ স্টেটমেন্ট, ফর লুপ, এই সমস্ত লুপে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে ব্যবহার করব। আর যে কোনো লুপ থেকে ইমিডিয়েটলি টার্মিনেট করার জন্য, যে কোনো লুপকে ইমিডিয়েটলি টার্মিনেট করার জন্য কিন্তু ব্রেক স্টেটমেন্ট ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা তো এক্সাম্পল দেখলাম, ব্রেক স্টেটমেন্টের এক্সাম্পল দেখলাম। আর আমি প্রথমেই বললাম সিচুয়েশন কেন আমি ব্রেক স্টেটমেন্টটাকে ব্যবহার করব। ঠিক আছে, ওই সার্চিং এর যে আমি ইয়েটা বলছিলাম, এক্সাম্পলটা বলছিলাম, সেটা বেসিক্যালি সেটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনস ব্রেক স্টেটমেন্টের। ওকে, তো সবাই বুঝতে পারলি ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে। এটাকে আমি ফর দিয়ে দেখাতে পারতাম।
এই ব্রেক স্টেটমেন্টটাকে আমি ফর দিয়েও দেখাতে পারতাম, ফয়েলের জায়গায় যদি আমরা ফর লিখতাম তাহলে কিন্তু আমার সেটাকে ফর দিয়ে দেখানো যেত। ঠিক আছে, সবাই বুঝতে পারলি ব্রেক স্টেটমেন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি কোশ্চেন দেয় যে ব্রেক স্টেটমেন্টকে আমরা কোথায় ব্যবহার করতে পারি, হোয়ার উই ক্যান ইউজ ব্রেক স্টেটমেন্ট, কোথায় আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব, আমরা সেখানে বলবো যে দ্য ব্রেক স্টেটমেন্ট ক্যান বি ইউজড ইন বোথ সুইচ অ্যান্ড লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্ট মানেই হচ্ছে ইনক্লুডিং ফর, হোয়াইল, ডু হোয়াইল। ওকে, তো আমরা কিন্তু সেখানে আমরা সুইচে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তো যাই হোক, আমরা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট দেখার পরে আমরা ব্রেক আর কন্টিনিউর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্স আমরা পড়বো। তো পরীক্ষায় আসে কোশ্চেন যে ডিফারেন্স বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ, একটা কমন কোশ্চেন সি প্রোগ্রামিং এর, ডিফারেন্স বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ। এই ব্রেক অ্যান্ড কন্টিনিউ আমাদের সি প্লাস প্লাসে আমরা মানে সি প্লাস প্লাসে সেম কনসেপ্ট, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো ইভেন জাভাতেও হয়তো ব্রেক অ্যান্ড কন্টিনিউ আছে। তো আমরা সি সি প্লাস প্লাসে আমরা সিতে শিখলে কিন্তু সেটা সি প্লাস প্লাস আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেম কনসেপ্ট। ওকে, তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। এটা ব্রেক গেল, এরপর আমরা শিখবো কন্টিনিউ। ওকে, তো কন্টিনিউ কনসেপ্টটা একটু অন্যরকম, কন্টিনিউ কনসেপ্টটা একটু অন্যরকম। আমরা তার মানে আমরা ব্রেক স্টেটমেন্ট আমরা হোয়াইলে, ডু হোয়াইলে, ফর লুপে, আমরা সুইচ স্টেটমেন্টের ভিতরে বা সুইচ কেসে আমরা কিন্তু ব্রেক স্টেটমেন্টটাকে আমরা এক্সটেন্সিভলি আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো এবার আমরা কন্টিনিউ স্টেটমেন্ট পড়বো, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো কন্টিনিউ স্টেটমেন্টটা কিন্তু কনসেপ্টটা একটু অন্যরকম। যাই হোক, সেটা আমরা দেখলে আমরা বুঝতে পারবো, কনসেপ্টটা দেখলে আমরা বুঝতে পারবো কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা। কন্টিনিউ। ওকে, তো তো লাইক ব্রেক স্টেটমেন্ট, আমরা যেমন ব্রেক স্টেটমেন্ট পড়ে এসেছি, লাইক এ ব্রেক স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্ট ইজ অলসো ইউজড উইথ দ্য ইফ কন্ডিশনস। আমরা কন্টিনিউটাকেও কিন্তু আমরা ইফ এর সাথে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আর ব্রেক যেমন লুপের ভিতরে ব্যবহার করা হয়, আমরা কিন্তু কন্টিনিউটাকেও কিন্তু আমরা লুপের ভিতরেই ব্যবহার করতে পারবো, সিমিলার। ওকে, কিন্তু কনসেপ্টটা জাস্ট আলাদা। আমরা ইফ এর সাথে আমরা কন্টিনিউটাকে ইউজ করব, ইফ এর কন্ডিশন দিয়ে আমরা কন্টিনিউ ইউজ করব, আর কন্টিনিউ স্টেটমেন্টটাকেও কিন্তু আমরা লুপের ভিতরেই আমরা ব্যবহার করতে পারবো। বেসিক্যালি আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ আমরা ইউজ করছি, কিন্তু আমার ফ্লো অফ কন্ট্রোল, যেটা ফ্লো অফ কন্ট্রোল বা প্রোগ্রামের যে ফ্লো অফ কন্ট্রোল, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি অল্টার করার জন্য বা চেঞ্জ করার জন্য। এই যে আমরা জাম্প করে চলে আসছি লুপের, লুপ থেকে জাম্প করে বাইরে চলে আসছি, তার মানে কিন্তু আমরা ফ্লোটাকে আমরা কিন্তু অল্টার করে দিচ্ছি, বা কন্ট্রোলটাকে আমরা অল্টার করছি। ঠিক আছে, তো আমরা কন্টিনিউ স্টেটমেন্ট আমরা যখন এনকাউন্টার হয় কোনো লুপের ভিতরে, যখন আমরা ব্যবহার করি, তখন ব্রেক যেমন লুপ থেকে ডিরেক্টলি বেরিয়ে চলে আসছে, কিন্তু কন্টিনিউ স্টেটমেন্টটা কিন্তু কিছু স্টেটমেন্টকে ও স্কিপ করে যাবে। কন্টিনিউ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কিছু স্টেটমেন্টকে, একটা লুপের ভিতরে যে বডি আছে, সেই বডির ভেতরে হয়তো আমি কন্টিনিউ স্টেটমেন্টটাকে আমি ব্যবহার করেছি, তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট যখনই আমি লিখবো তারপরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেই স্টেটমেন্টগুলোকে কিন্তু স্কিপ করে যাবে, স্কিপ করে গিয়ে আবার নেক্সট ইটারেশন থেকে কিন্তু লুপটাকে আবার কন্টিনিউ করবে। ঠিক আছে, ব্যাপারটা ঠিক বোঝা গেল না? স্কিপ করে যাবে, কিরকম ভাবে স্কিপ করবে, বা নেক্সট ইটারেশন থেকে আবার কিভাবে কন্টিনিউ করবে, সেটা আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখবো যে কিভাবে এই কাজটা হচ্ছে, কিভাবে স্কিপ করছে বা কিভাবে নেক্সট ইটারেশন থেকে আবার কন্টিনিউ হচ্ছে। ওকে, তো আমি একটা এক্সাম্পল নিই, সিম্পল একটা এক্সাম্পল। সাপোজ হয়তো ফর আই ইজ ইকুয়াল টু 1, একটা লুপ লিখছি আমরা, ফর লুপ ফর আই ইজ ইকুয়াল টু 1, I less than or equals to 5, I plus plus, আমার একটা ফর লুপ এরকম। ফর লুপের ভিতরে আমরা এখানে হয়তো প্রিন্টএফ করেছি, আগের মতনই প্রিন্টএফ ডিসিএসটি, প্রিন্টএফ ডিসিএসটি। আমি স্ল্যাশ এন দিয়েছি যাতে পরের মেসেজটা যখন দেখাবে তখন যাতে লাইনটা চেঞ্জ হয়ে দেখায়, লাইন চেঞ্জ হয়ে দেখায়, তার জন্য ডিসিএসটি করেছি। দেন আমি এখানে একটা ইফ দিয়ে কন্ডিশন দিচ্ছি, ইফের কন্ডিশনের মধ্যে লিখছি ইফ আই ডবল ইকুয়ালস টু, আইটা যদি 2 এর সাথে যদি সমান হয়, তাহলে
আমরা ইফের ভিতরে আমরা লিখছি কন্টিনিউ, ইফের ভিতরে আমরা লিখছি কন্টিনিউ। কন্টিনিউ লেখার পরে কন্টিনিউ লেখার পরে আমার আমার এখানে ইফটাকে শেষ করছি। ইফটাকে শেষ করার পরে আমি হয়তো ফরটাকেও শেষ করে দিলাম। এখানে আমার কোনো স্টেটমেন্ট থাকতে পারতো, অন্য কোনো স্টেটমেন্ট থাকতে পারতো, ঠিক আছে। আমি সেটা কিছু না লিখে আমি ফরটাকে শেষ করছি। বেসিক্যালি আমরা ফাংশনালিটি দেখবো কি কাজ করে অ্যাকচুয়ালি কন্টিনিউ, সেটা দেখানোর জন্যই আমি এখানে বললাম। তাহলে আমি বললাম যে কন্টিনিউ স্টেটমেন্ট কি করে না, কন্টিনিউ স্টেটমেন্ট যখনই আমি লুপের ভেতরে যখন আমি ইউজ করি তখন আমার কন্টিনিউ স্টেটমেন্টটা ব্রেকের মতন ওই হঠাৎ করে লুপ থেকে বেরিয়ে চলে আসে না কন্ট্রোলটা, ঠিক আছে। আমরা বেসিক্যালি ফ্লো অফ কন্ট্রোলটাকে অল্টার করার জন্য কিন্তু ব্রেক এন্ড কন্টিনিউ আমরা ব্যবহার করি। তো যখনই কন্টিনিউ স্টেটমেন্ট যখন লেখা হয় লুপের ভিতরে কোনো কন্ডিশনের হেল্প নিয়ে, তখন বেসিক্যালি রিমেনিং যে স্টেটমেন্ট গুলো আছে লুপের ভিতরে সেই স্টেটমেন্ট গুলোকে অ্যাকচুয়ালি স্কিপ করতে হেল্প করে, ঠিক আছে, স্কিপ করে যায় আর তারপরে নেক্সট ইটারেশন থেকে আবার লুপটাকে কন্টিনিউ করে। তো এই যে স্কিপ করার ব্যাপারটা, নেক্সট ইটারেশন থেকে যে স্কিপ করার ব্যাপারটা, সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমাকে এখানে একটা তাহলে প্রিন্টএফ স্টেটমেন্ট আমাকে এখানে একটা লিখতে হবে লুপের ভিতরে। আমি লুপটাকে শেষ করার আগে আমি এখানে আরেকটা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখি, তাহলে যে স্কিপ করছে সেই ব্যাপারটা আমরা দেখাতে পারবো। ওকে, আমি এখানে হয়তো প্রিন্টএফ হয়তো লিখলাম, একটা প্রিন্টএফ মেসেজ দিলাম, সেটা হচ্ছে টিপিআই। আমার এখানে স্ল্যাশ এন দেওয়া আছে, অথবা এখানে কোনো প্রবলেম হবে না। টিপিআই বলে আমি একটা মেসেজ দিলাম এখানে, দিয়ে ডবল কোট শেষ করে মেসেজটাকে শেষ করলাম, প্রিন্টএফটাকে দিয়ে লুপটাকে শেষ করছি, ঠিক আছে। তো এটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে ব্র্যাকেটটাকে যদি একটু কালারিং করে দিই তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। আমি এখানে হয়তো ইফটাকে আমি শেষ করছি, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কোনটা শেষ হচ্ছে। এটা হচ্ছে ইফটা আমার ক্লোজ, আর এটা আমার যেমন ফর যেমন শেষ হচ্ছে যেমন ফরটা এখানে শেষ হচ্ছে, ঠিক আছে। তো এই কোডটাকে হয়তো আমি আমি কোডটাকে এবার বুঝবো যে এই কোডটা কিভাবে কাজ করবে, ঠিক আছে। তো ফার্স্ট আমার কন্ট্রোলটা আসবে ফরে, ফর লুপে আসবে ফার্স্টে, কন্ট্রোল এন্টার্স ইনটু দ্য ফর লুপ, দেন ফার্স্ট ইনিশিয়ালাইজ দ্য ভেরিয়েবল I বাই দ্য ভ্যালু 1। ফার্স্টে I এর ভ্যালুটা ফার্স্টে 1 হলো। 1 হওয়ার পর আমি জানি যে ফর লুপের ভেতরে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা একবার এক্সিকিউট হয়, তো দ্যাটস ওয়াই I ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু ফার্স্ট টাইম এক্সিকিউট হলো। হওয়ার পরে কন্ডিশন চেক করছি যে 1 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ঠিক না ভুল। যদি কন্ডিশনটা ঠিক হয় তাহলে ফর লুপের ভেতরে ঢুকবে, যদি কন্ডিশনটা ভুল হয় তাহলে ফর লুপ থেকে বেরিয়ে চলে আসবে, ফর লুপের ভেতরে ঢুকবেই না। তাহলে 1 লেস দেন ইকুয়ালস টু 5, দ্য কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে কন্ডিশনটা ট্রু যদি হয় তাহলে আমার লুপের ভেতরে কন্ট্রোলটা এন্টার করবে, তাহলে কন্ট্রোলটা এখন এন্টার করলো লুপের ভিতরে। লুপের ভেতরে ঢুকেই দেখছে প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, প্রিন্টএফের মধ্যে কি লেখা আছে ডিসিএসটি। তো তাহলে বাই দ্য রুলস, বাই দ্য সিনট্যাক্স অফ দ্য প্রিন্টএফ, বা হয়তো প্রিন্টএফের যে ফাংশনালিটি তার বেসিসে কিন্তু ডিসিএসটি মেসেজটা প্রথমে স্ক্রিনে আমার প্রিন্ট করলো, ডিসিএসটিটা ফার্স্টে প্রিন্ট হলো স্ক্রিনে। প্রিন্ট হওয়ার পরে কন্ট্রোল তো তারপরে নেক্সট লাইনে আসবে, নেক্সট লাইনে গিয়ে একটা কন্ডিশন দেখতে পাচ্ছে, কন্ডিশনটা হচ্ছে I ডবল ইকুয়ালস টু 2। আমার তো I এর তো ইনিশিয়াল ভ্যালুটা 1, তাহলে 1 ডবল ইকুয়ালস টু 2, কন্ডিশনটা কিন্তু এখনো ট্রু হয়নি, কন্ডিশনটা কিন্তু ফলস, কারণ 1টা 2 এর সঙ্গে সমান নয়, তাহলে কন্ডিশনটা ফলস। তাহলে ইফের ভেতরে ঢুকলো না, তো কোনো গল্পই নেই, ইফের ভেতরে ঢুকলো না, তাহলে ইফ থেকে বেরিয়ে চলে আসলো। ইফের তারপরে কি পাচ্ছে, প্রিন্টএফ স্টেটমেন্ট পাচ্ছে, সেখানে কি প্রিন্ট হচ্ছে না টিপিআই প্রিন্ট হচ্ছে। তো ডিসিএসটি পরে যেহেতু আমি স্ল্যাশ এন দিয়েছি, তার মানে কিন্তু টিপিআই মেসেজটা আমার ডিসিএসটির পরের লাইনে দেখাবে। তাহলে ডিসিএসটির পরের লাইনে দেখালো টিপিআই, দেখানো, দেখানোর পর লুপ যেহেতু, তাহলে তাহলে প্রিন্টএফের পরে লুপটাকে শেষ হলো। শেষ হওয়ার পরে কন্ট্রোলটা আবার ব্যাক করে কোথায় ফিরে আসবে, কন্ট্রোলটা ব্যাক করে ফিরে আসবে আবার ফরের কাছে, যেহেতু লুপের কাজ তো ঘোরা। ফরের কাছে এসে কোথায় যাবে না, ফরের কাছে এসে ডাইরেক্ট কোথায় ঢুকবে, I প্লাস প্লাসে আসবে। I প্লাস প্লাসে এসে I এর ভ্যালুটাকে আপডেট করবে, এক ইনক্রিমেন্ট করবে। তাহলে I এর ফার্স্ট ভ্যালু কি ছিল, 1 ছিল, তাহলে এখন আইটাকে ইনক্রিমেন্ট করে I প্লাস প্লাস করে কত হয়ে গেল, আইটা 2 হয়ে গেল। সেই 2 নিয়ে কিন্তু কন্ট্রোলটা, তার মানে I প্লাস প্লাসে আসার পর কন্ট্রোল কিন্তু আবার আসবে কন্ডিশন চেক করতে আসবে, কারণ কন্ডিশন চেক না করে কিন্তু ফর লুপের ভিতরে ঢুকতেই পারবে না। ঢোকার জন্য এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু কন্ডিশন চেক করতে হবে। তাহলে এখন I ভ্যালুটা হচ্ছে 2, তো 2 দিয়ে এখন কন্ডিশন চেক করছি যে 2 লেস দেন ইকুয়ালস টু 5 কিনা, তো কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আবার কিন্তু কন্ট্রোলটা আবার কিন্তু লুপের ভেতরে আবার ঢুকলো, ঢুকে আবার প্রিন্টএফ পাচ্ছে ডিসিএসটি, আবার গিয়ে প্রিন্ট করলো ডিসিএসটি, ডিসিএসটি প্রিন্ট করলো। ডিসিএসটি প্রিন্ট করার পরে তার পরের লাইনে কি আছে, তার পরের লাইনে কন্ট্রোল দেখতে পাচ্ছি যে এখানে একটা ইফ স্টেটমেন্ট যেটা কন্ডিশন চেক করতে দিয়েছে, করা আছে। তো সেখানে I ভ্যালুটা আমি 2 পেয়েছি, তাহলে এখন 2 দিয়ে এখন কন্ডিশনটা চেক হবে I ভ্যালু 2 এর জন্য, তাহলে 2 ডবল ইকুয়ালস টু 2, কন্ডিশনটা ট্রু হয়ে গেল।
যখনই কন্ডিশনটা ট্রু হয়ে গেল আই ডবল ইকুয়ালস টু টু, তার মানে আই এর ভ্যালু এখানে টু আছে, আমাকে এখানেও আমার দেওয়া আছে টু, কন্ডিশনটা ট্রু, তখন কিন্তু কন্ট্রোলটা তখন কিন্তু ঢুকবে ইফের ভিতরে। ইফের ভিতরে ঢোকার পর কি দেখতে পাচ্ছে, কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ স্টেটমেন্ট আছে। কন্টিনিউ স্টেটমেন্টের সিনট্যাক্সটাই একই রকম, ব্রেকের পরে যেমন সেমিকোলন হয়, কন্টিনিউ পরে যেমন সেমিকোলন হয়। ঠিক আছে, কন্টিনিউ দেখতে পাচ্ছে। যখনই কন্টিনিউটা দেখতে পেলো, তখনই কিন্তু প্রোগ্রামের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কিন্তু কি করবে, কন্ট্রোলটা কিন্তু সঙ্গে সঙ্গে এই পরে যে রেস্ট অফ দ্য স্টেটমেন্ট যেগুলো আছে লুপের ভিতরে, অর্থাৎ রেস্ট অফ দ্য স্টেটমেন্ট মানে হচ্ছে এই প্রিন্টএফটা, লুপের ভেতরে আমার দেখ এর পরে রেস্ট অফ দ্য স্টেটমেন্ট কি আছে, প্রিন্টএফ আছে। তো এই স্টেটমেন্টটা কিন্তু আর এক্সিকিউট হবে না। এক্সিকিউট না হয়ে যদি এখানে ধরে আরো কোনো স্টেটমেন্ট থাকতো ভেতরে লুপটার ভেতরে, তো সে কিন্তু কোনো লাইন কিন্তু এক্সিকিউট হতো না। তাহলে এই রেস্ট অফ দ্য স্টেটমেন্ট এক্সিকিউট যদি না হয়, তাহলে আমার টিপিআইটা আর প্রিন্ট হচ্ছে না, এখানে না প্রিন্ট হয়ে আমার লুপটাকে আবার নেক্সট ইটারেশন থেকে আবার কন্টিনিউ করাবে। তাহলে নেক্সট ইটারেশন মানে আমার তো আগের বারে দুই ছিল আয়ের ভ্যালু, এখন কি আয়ের ভ্যালুটা গিয়ে আপডেট হয়ে কত হয়ে গেল, থ্রি হয়ে গেল। সেই থ্রির জন্য আবার কন্ডিশন চেক হচ্ছে, কন্ডিশন চেক হয়ে দেখলো যে থ্রি লেস দেন ইকুয়ালস টু ফাইভ, কন্ডিশনটা ট্রু, তখন ঢুকে আবার প্রিন্ট ডিসিএসটি। তাহলে ডিসিএসটির পরে কিন্তু আবার ডিসিএসটি মেসেজটা দেখালো, মাঝখানে কিন্তু টিপিআই মেসেজটা দেখালো না। কেন? কারণ আমার কন্ডিশনটা ট্রু হয়েছে, আর কন্ডিশনটা ট্রু হয়েছে বলেই কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করেছে। আর যখনই কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করলো, তখন কিন্তু রেস্ট অফ দ্য লুপ অর্থাৎ প্রিন্টএফ কিন্তু আর এক্সিকিউট করলো না, আমার লুপটাকে নেক্সট ইটারেশন থেকে আবার কন্টিনিউ করালোই হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তাহলে যে স্কিপ করার ব্যাপারটা, সেটা আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার, যে যে ইফের কন্ডিশন যখনই ট্রু হবে তার ভেতরে আমার কন্টিনিউ লেখা আছে, মানে আমার লুপের বাকি যে পার্ট মানে রেস্ট অফ দ্য পার্ট, সেই পার্টটা কিন্তু আর এক্সিকিউট হবে না, আমার লুপটাকে আবার নতুন করে কিন্তু নেক্সট ইটারেশন থেকে আবার কন্টিনিউ করাবে। তার জন্যই নামটা কিন্তু কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আমার কিন্তু দেখ, টিপিআইটা কিন্তু ডিসিএসটির পরে তো টিপিআই প্রিন্ট হওয়ার কথা, তো ডিসিএসটির পরে কিন্তু টিপিআই প্রিন্ট হলো না। এরপরে কিন্তু আবার গিয়ে আবার যেমন ডিসিএসটি টিপিআই যতবার আমার পাঁচবার আছে, পাঁচবার কিন্তু ডিসিএসটি টিপিআই এরকম ভাবে কিন্তু প্রিন্ট হবে বাকিগুলোর জন্য। কারণ এই লুপের মধ্যে তো এই কন্ডিশনটা তো আর স্যাটিসফাই করবে না, প্রথমবার একবারই করলো আই ইজ ইকুয়াল টু টু এর জন্য, আমি এখানে কন্ডিশন তো দিয়ে রেখেছি আই ডবল ইকুয়াল টু টু তার জন্য। তাহলে আই যখন থ্রি হবে, তখন থ্রির জন্য ডিসিএসটি টিপিআই প্রিন্ট হলো। ঠিক আছে, আই ঘুরে এসে আবার আই এর মান ফোর হলো, তখনও কন্ডিশনটা ট্রু, ফোর লেস দেন ইকুয়ালস টু ফাইভ, তখন আবার ডিসিএসটি টিপিআই প্রিন্ট হলো। আবার ঘুরে এসে আই প্লাস প্লাস করে আই এর মান ফাইভ, ফাইভ লেস দেন ইকুয়ালস টু ফাইভ, কন্ডিশন ট্রু, আবার ঢুকলো, আবার ডিসিএসটি টিপিআই প্রিন্ট হলো। তার মানে কিন্তু আমার একবার টিপিআইটা কম প্রিন্ট হয়েছে, ডিসিএসটি পাঁচবার প্রিন্ট হয়েছে, টিপিআই চারবার প্রিন্ট হয়েছে। কেন? না, আমি এখানে আই ইকুয়াল টু টু এর জন্য আমি কন্টিনিউ দিয়েছি, মানে তারপরের যে রেস্ট অফ দা লুপ সেটা কিন্তু এক্সিকিউট না হয়ে আমার কিন্তু নেক্সট ইটারেশন থেকে আবার লুপটা কন্টিনিউ হচ্ছে, তার জন্য এর নাম হচ্ছে কন্টিনিউ। বোঝা গেল কন্টিনিউ কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছিস কন্টিনিউ কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ব্রেকের সাথে কন্টিনিউ, তাহলে ডিফারেন্সটা আমরা এখান থেকে বুঝতে পারছি, ডিফারেন্সিয়েট করতে পারছি কিছুটা হলেও। ব্রেক কিভাবে কাজ করছিল আর কন্টিনিউ কিভাবে কাজ করছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি। এক মিনিট, এক মিনিট। ওকে, তো সবাই বুঝতে পারলি তো কন্টিনিউয়াস স্টেটমেন্টের কাজটা? সবাই বুঝতে পেরেছিস? মানে ভোগলের এখন বুঝতে পারবি না এটা, তো বেসিক কনসেপ্টগুলো তোদের তো ক্লিয়ার নেই, তোরা তো বুঝতে পারবি না, সেটা আমি বুঝতে পারছি। বাকিরা সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার।
তাহলে আমরা এখন ব্রেক আর কন্টিনিউর মধ্যে আমরা এখন ডিফারেন্সিয়েট করব। আমরা কিছু পয়েন্ট, ডিফারেন্সের বেসিক কিছু পয়েন্ট আমরা ডিসকাস করব ব্রেক এন্ড কন্টিনিউ। ওকে, তো আমরা সিচুয়েশনটা বুঝে গেছি কখন আমাকে ব্রেক ব্যবহার করতে হবে, কখন আমাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে। হ্যাঁ, ব্রেক আমরা যখনই ব্যবহার করব যখন আমাকে ইমিডিয়েটলি লুপ থেকে বেরিয়ে আসতে হবে, তখন আমরা ব্রেক ব্যবহার করব। আর কন্টিনিউ আমরা তখন ব্যবহার করব যদি আমার মনে হয় যে লুপের মধ্যে হয়তো একটা ইটারেশনকে আমরা কন্টিনিউ করব না, বাকিগুলো সব করব, তখন আমরা কন্টিনিউ ব্যবহার করব। কিছু পার্টকে কোনো একটা পার্টিকুলার কন্ডিশনের বেসিসে যদি আমরা রেস্ট অফ দ্য লুপকে যদি আমরা স্কিপ করতে চাই, তখন আমরা কন্টিনিউ ব্যবহার করব। তো আমরা ব্রেক এন্ড কন্টিনিউর মধ্যে আমরা বেসিক কিছু ডিফারেন্স আমরা ডিসকাস করব। তো আমার ডিফারেন্স যেটা আমি বললাম পয়েন্টটা, এটা তো একটা ডিফারেন্স অবশ্যই। আর মানে এটাকে ডিফারেন্স বলবো না, এটাকে আমরা সিমিলারিটি বলতে পারি না, ডিফারেন্সই বলবো। কারণ ব্রেক স্টেটমেন্ট আমরা কোথায় কোথায় অ্যাপিয়ার করে না, সুইচ কেস আর হচ্ছে লুপের মধ্যে অ্যাপিয়ার করে, লুপ স্টেটমেন্টের মধ্যে। কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট কিন্তু মানে ক্যান অ্যাপিয়ার অনলি ইন দ্য লুপ। সুইচ কেসে কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার হয় না। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিফারেন্স। তাহলে আমরা এটাকে আমরা সহজে বলতে পারি যে ব্রেক ক্যান অ্যাপিয়ার ইন বোথ সুইচ এন্ড লুপ স্টেটমেন্ট, বাট ইন কেস অফ কন্টিনিউ, বেসিক্যালি কন্টিনিউ স্টেটমেন্ট ক্যান অ্যাপিয়ার অনলি ইন লুপ, দ্যাট ইজ দ্য ফর হোয়াইল আর ডু স্টেটমেন্ট। ওকে, তো এটা একটা ডিফারেন্স, অবশ্যই ডিফারেন্স। তা আমরা তারপরে এটা বলতে পারি, যেটা আমি বলছিলাম একটু আগে, যে ব্রেক স্টেটমেন্ট আমরা লুপের ভেতরে বা সুইচের ভেতরে যখন ব্যবহার করি, তখন ইমিডিয়েটলি আমরা লুপ থেকে বা সুইচ থেকে আমরা টার্মিনেট করতে পারি যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাই করে। আর কন্টিনিউ স্টেটমেন্ট আমরা তখনই, কন্টিনিউ স্টেটমেন্ট কিন্তু আমাকে অ্যাকচুয়ালি টার্মিনেট করছে না লুপটাকে, কিন্তু লুপ থেকে বেরিয়ে আসছে না, কিন্তু কিন্তু লুপের রেস্ট অফ দ্য স্টেটমেন্টকে স্কিপ করে আবার নেক্সট ইটারেশন, মানে ইটারেশন থেকে কিন্তু আবার কন্টিনিউ করছে লুপটাকে। ঠিক আছে, তাহলে এই কন্টিনিউ ডাজ নট টার্মিনেট দ্য লুপ, বাট ইট কজেস দ্য লুপ টু গো টু দ্য নেক্সট ইটারেশন। সংক্ষেপে বলতে গেলে এটা আমরা বলতে পারবো। ওকে, তো কন্টিনিউতেও আমার কন্ডিশন লাগছে, লুপেতেও আমার ব্রেকেও কন্ডিশন লাগছে। ঠিক আছে, আর ডিফারেন্স বলতে পারি কি, ব্রেকের সিনট্যাক্স বলবো ব্রেক সেমিক্লোন, কন্টিনিউ সিনট্যাক্স বলবো কন্টিনিউ সেমিক্লোন। আমরা ব্রেক দিয়ে এক্সাম্পল দেখাতে পারবো খুব সহজে, সিম্পল ফর দিয়ে একটা এক্সাম্পল দেখিয়ে দেবো। ঠিক আছে, আর কন্টিনিউতেও আমরা কিন্তু ফর দিয়ে একটা এক্সাম্পল দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কিন্তু ব্রেকের সাথে কন্টিনিউ ডিফারেন্স। আমরা 4 থেকে 5টা পয়েন্ট দিলে সাফিসিয়েন্ট ডিফারেন্সের জন্য। হয়তো 3 নাম্বার থাকবে ম্যাক্সিমাম হলে, তো সেটা আমরা 4টে পয়েন্ট দিলে সাফিসিয়েন্ট। ওকে, ক্লিয়ার সবার কাছে কনসেপ্টটা, ব্রেক এন্ড কন্টিনিউ কনসেপ্টটা? আর কোনো প্রবলেম নেই ব্রেক এন্ড কন্টিনিউ নিয়ে? না স্যার। ঠিক আছে, তো আমরা ব্রেক এন্ড কন্টিনিউ দিয়ে আমরা একটা একটা প্রোগ্রাম দেখি। আমরা ব্রেক স্টেটমেন্ট দিয়ে একটা প্রোগ্রাম দেখি, ছোট্ট একটা প্রোগ্রাম। ঠিক আছে, আমরা ব্রেক এন্ড কন্টিনিউ দিয়ে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেখি। ব্রেকের এক্সাম্পল আমরা তো সুইচ কেস দিয়ে কোনো একটা প্রোগ্রামকে দেখাতে পারি, যেটা আমার ব্রেকের এক্সাম্পল বলতে পারি বা ইমপ্লিমেন্টেশন বলতে পারি। সুইচ কেসের কোনো একটা প্রোগ্রামকে আমরা দেখাতে পারি অ্যাজ এক্সাম্পল অফ দ্য ব্রেক স্টেটমেন্ট। হ্যাঁ, কন্টিনিউর ক্ষেত্রেও আমরা এই ধরনের কিছু সিম্পল এক্সাম্পল আমরা এখানে তৈরি করতে পারি। আমরা আগে ভয়েড মেইন অ্যাড করে দিলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, হেডার ফাইল অ্যাড করে দিলাম, তাহলে এক্সাম্পল হয়ে যায়। ঠিক আছে, তো সার্চিং এর প্রোগ্রাম আমি দেখাতে পারতাম, কিন্তু সার্চিং এর প্রোগ্রাম দেখানোর জন্য আমাদের অ্যারের কনসেপ্ট লাগবে। ঠিক আছে, তো অ্যারের কনসেপ্ট আমরা এখনো পড়িনি সিতে, আমাদের এখন অ্যারে আসতে সময় লাগবে। তো অ্যারের কনসেপ্ট দেখাতে পারলে আমি এখানে অ্যারে দিয়ে একটা সিম্পল প্রোগ্রাম দেখাতে পারতাম, যেখানে ব্রেকটাকে ব্যবহার করছে, মানে সার্চিং এর যে কেসটা আমি বলছিলাম প্রথম এক্সাম্পল হিসাবে, সেটা আমরা কিন্তু অ্যারের কনসেপ্ট লাগবে। এছাড়া ব্রেক দিয়ে আর কি প্রোগ্রাম দেখানো যায় আমরা দেখছি, ব্রেক দিয়ে আর কিছু যদি এক্সাম্পল দেখানো যায়।
আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দেখি। ওকে, আমার প্রোগ্রামটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ দ্য নাম্বারস। ওকে, সাম অফ দ্য নাম্বারস। আমরা 10টা নাম্বার ইউজার এন্টার করবে, সেই 10টা নাম্বারকে আমরা সাম করব। ঠিক আছে, আমরা তো আগে তো 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের সাম করেছিলাম, 1 + 2 + 3 + 4, এইভাবে আমরা +10 পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, এখন এই 10টা নাম্বার, যে 10টা নাম্বার হবে আমি 10 নাম্বারসে সাম করব সাপোজ। তো সেই 10 নাম্বার যেটা হবে, সেই 10 নাম্বারসটা কিন্তু ইউজার এন্টার করবে। হয়তো ইউজার 5 দিল, 6 দিল, 7 দিল, এই ধরনের নাম্বারের আমরা সাম করব। তো সেখানে আমরা ব্রেকটাকে কিভাবে কখন ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। আমরা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ নাম্বারে সাম করব। যদি কোনো ইউজার নেগেটিভ নাম্বার দেয় তখন কিন্তু আমরা লুপ থেকে টার্মিনেট করে বেরিয়ে যাব। ঠিক আছে, এটাই আমার প্রোগ্রামটার মেন উদ্দেশ্য। ওকে, তো আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে সাম করব। ফ্লোটিং পয়েন্ট নাম্বারে সাম করব আমরা, যেখানে ফ্র্যাকশন দিয়ে নাম্বারগুলো থাকবে, তো সেই নাম্বারে আমরা সাম করব। ঠিক আছে, তাহলে দেখে নিই যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি, খুব সহজে কিভাবে কাজটা করতে পারি। তো ফার্স্ট আমার হেডার ফাইল ডিক্লারেশন থাকলো। সবাই নিশ্চয়ই প্রোগ্রামের স্টেটমেন্টটা বুঝতে পেরেছিস যে কি আমরা আমাদের যে প্রবলেম স্টেটমেন্ট কি করতে চাইছি। আমরা 10টা নাম্বারে আমরা সাম করব। আমার সেই 10টা নাম্বার ইউজার এন্টার করবে। তো ইউজার যদি কোনো কারণে নেগেটিভ নাম্বার এন্টার করে তাহলে কিন্তু আমরা লুপ থেকে বেরিয়ে যাব। আমরা লুপটাকে ব্রেক করব। এটাই আমার কন্ডিশনস। ওকে, তো ফার্স্ট আমরা হেডার ফাইল ইনক্লুড করছি, #include str.h #include connew.h। ঠিক আছে, আমি এটা লিখলাম না। দেন আমরা এবার ভয়েড মেন স্টার্ট করব। ভয়েড মেন ফাংশন, ভয়েড মেন ফাংশনের ভিতরে আমরা কোড লিখবো, যা কিছু কোড লেখার মেন ফাংশনের ভিতরে লিখবো ভয়েড মেন। কারণ প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট ফ্রম ভয়েড মেন। ওকে, মেন ফাংশন থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়, তার জন্য আমাকে মেন ফাংশন প্রতিটা প্রোগ্রামে ম্যান্ডেটরি লিখতেই হবে সেই প্রোগ্রামে। ঠিক আছে, ইন্টিজার আই ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আই একটা ভেরিয়েবল, ফর লুপটাকে চালানোর জন্য আমার আই লাগছে। আর আমি যে 10টা নাম্বার ইউজার এন্টার করবে সেই নাম্বারগুলোকে আমি নাম্বারের ভেতরে রাখবো। নাম্বারটা আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে বা ফ্র্যাকশনাল নাম্বার হবে, তার জন্য আমরা ডাবল বলে একটা ভেরিয়েবল, ডাবল টাইপটাকে ইউজ করছি। আমরা জানি কিন্তু ডাবল কি কাজ, অ্যাকচুয়ালি ফ্লোটের বড়টা হচ্ছে ডাবল, তাই না? 8 বাইট যার সাইজ, ডাবল। তো ডাবল দিয়ে আমরা দুটো ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে নাম্বার বলে একটা ভেরিয়েবল নিলাম, যার ভেতরে ইউজার নাম্বারগুলো দেবে, 10টা নাম্বারকে এন্টার করবে, তাকে আমরা যোগ করে করে রাখবো সামের ভেতরে। আর সামের ভেতরে আমরা সাম করে রাখবো, তাহলে সামটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। আমরা এটাকে 0.0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। যদি আমাদের ইন্টিজার হতো সামটা, তাহলে কিন্তু আমরা সাম = 0 লিখতাম। আর যেহেতু সামটা আমার ফ্লোটিং পয়েন্ট বা ডাবল টাইপের, তার জন্য আমরা সাম = 0.0 করে নিলাম। ঠিক আছে, এবার আমরা এখানে ইউজারকে আমি 10 বার নাম্বার দিতে বলবো, ইউজার আমাকে 10 বার নাম্বার দেবে, সেই নাম্বারগুলোকে আমরা নাম্বারের ভিতরে স্টোর করব। তো সেই কাজটা কিভাবে করবো না, সেই কাজটা করার জন্য আমরা ফর লুপ ইউজ করছি। কারণ না হলে তো আমাকে 10 বার প্রিন্টএফ স্ক্যানএফ লিখতে হবে। তো 10 বার ইনপুট নেওয়ার জন্য 10 বার প্রিন্টএফ স্ক্যানএফ না লিখে আমি তো ফর দিয়ে সিম্পলি সেই কাজটা করতে পারি। তার জন্যই তো আমরা লুপ শিখেছি, যে আমাকে সেম লাইন অফ কোড যাতে আমাকে রিপিট করতে না হয় বা আমাকে বারবার লিখতে না হয়, তাই না? তো আমরা সেই কাজটা কিন্তু আমরা ফর দিয়ে করতে পারবো খুব সহজে। ফর দিয়ে আমরা সেই কাজটা করব। ফর I = 1, I <= 10, I+। তাহলে আমার লুপটা 10 বার ঘুরবে, 10 বার লুপটা ঘুরলে 10 বার আমি ইউজারের কাছ থেকে ইনপুটটা নিতে পারবো, তার কোডটা আমি লুপের ভেতরে লিখবো। ঠিক আছে, আমি I এর মান যখন 1, তখন আমি প্রিন্টএফ স্ক্যানএফ আমি এর ভেতরে লিখবো। তাহলে আমাকে একবার প্রিন্টএফ স্ক্যানএফ লিখলেই আমি 10 বার এক্সিকিউট করতে পারবো, যেহেতু লুপটা আমার 10 বার ঘুরবে। তো প্রিন্টএফ আমি এখানে বললাম যে এন্টার, এখানে প্রিন্ট করছি এন্টার এ, এন্টারে এন। ঠিক আছে, এন্টারে এন দিয়ে %d কেন লিখছি সেটা আমি বলছি। এখানে একটা কোলন দিলাম, ডবল কোট শেষ করলাম, কমা দিলাম, এখানে আই লিখলাম। মানে আমি ইন্ডেক্সটা বলবো যে এন্টারে নাম্বার 1, এন্টারে নাম্বার 2, এন্টারে N1 N2 N3, এইভাবে আমি বলবো। ঠিক আছে, তার জন্য আমি এখানে লিখলাম এন্টারে এন। তাহলে এন্টার মেসেজ দেখাবে, আর তার পাশে % দিয়েছি, % জায়গায় আমরা আয়ের মানটাকে প্রিন্ট করছি। তাহলে আয়ের মান প্রথমবার 1, তাহলে আমাকে দেখাবে এন্টারে N1।
এন্টার এন টু, এন্টার এন থ্রি, মানে হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। ঠিক আছে, মানে প্রিন্টটাকে আমি একটু মডিফাই করলাম। ঠিক আছে, এই মেসেজটা দেখাবে ইউজারকে। দেখানোর পরে ইউজার তখন এবার এন্টার করবে নাম্বারগুলোকে। প্রথমবার যখন বললো যে এন্টারে নাম্বার ওয়ান, তখন ইউজার হয়তো ফাইভ দিল কিবোর্ড থেকে। সেই ফাইভটাকে নিয়ে আমাকে স্ক্যান করতে হবে নাম্বারের ভিতরে। যে আমরা নাম্বারটা রেখেছি ফাইভ, মানে কিন্তু এখানে কিন্তু সে ডাবল নাম্বার দেবে। ঠিক আছে, সেই ডাবল নাম্বার দেওয়ার জন্য কিন্তু তাকে একটা ফ্র্যাকশনাল নাম্বার দিতে হয়, মানে 5.6 বা 10.2। আমরা ইন্টিজারের জন্য কাজটা করতে পারতাম একই রকম ভাবে। তাহলে আমরা সেটাকে নাম্বারটাকে স্ক্যান করছি, স্ক্যানএফ ফাংশন দিয়ে। স্ক্যানএফ পার্সেন্টেজ ডাবল নাম্বারকে স্ক্যান করার জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি তার নাম হচ্ছে এলএফ। ওকে, এফ দিয়ে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে স্ক্যান করা হয়, ডি দিয়ে ইন্টিজার নাম্বারকে স্ক্যান করা হয়, আর এলএফ দিয়ে কিন্তু আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট, কোনো ডাবল নাম্বারকে আমরা স্ক্যান করতে পারি। ওকে, এলএফ দিলাম, ডবল কোট শেষ করলাম, কমা অ্যাম্পারসেন্ট নাম্বার। আর নাম্বারটাকে আমরা কিন্তু এই 10টা নাম্বারকে স্ক্যান করার জন্য কিন্তু ভেরিয়েবলটা আমরা ইউজ করেছি, নাম্বার, নাম্বার ব্র্যাকেট শেষ সেমিকোলন। ঠিক আছে, এবার এর ভেতরে আমরা চেক করছি, ইফ দিয়ে আমরা চেক করছি এর ভিতরে যে আমাদের তো মেন পারপাসটা হচ্ছে যদি ইউজার নেগেটিভ নাম্বার দেয় তাহলে আমরা কিন্তু লুপ থেকে বেরিয়ে চলে আসবো। তো তার জন্য আমরা এখানে চেক, প্রত্যেকবার নাম্বারটা ইউজার এন্টার করছে আর আমরা চেক করে করে দেখছি যে ইফ নাম্বার, তা নেগেটিভ নাম্বার কেমন করে বুঝতে পারবো? যদি নাম্বারটা জিরো থেকে যদি কম হয় তাহলে তো নেগেটিভ নাম্বার। তাহলে ইফ নাম্বার লেস দেন 0.0 তাহলেই তো নাম্বারটা নেগেটিভ নাম্বার। যদি হয় তাহলে আমরা ওই লুপ থেকে আমরা ব্রেক করে চলে আসব। মানে নেগেটিভ নাম্বারের আমরা সাম করতে চাইছি না, আমরা পজিটিভ নাম্বারের সাম করব। ঠিক আছে, পজিটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বারের সাম করব। তার জন্যই আমার এই প্রোগ্রামটা। ইফ থেকে বেরিয়ে চলে আসলাম, এবার আমাকে যোগ করতে হবে। তো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করেছিলাম আমরা আগের প্রোগ্রামে, যখন আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের সাম করেছিলাম। তো আমরা এখানে কি করব, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। আর নাম্বারের মধ্যে ইউজারের নাম্বারটা দেওয়া আছে, আর সামটা আমার ইনিশিয়ালি 0.0 আছে। তাহলে প্রত্যেকবার সামের সাথে আমরা ওই নাম্বারটা যোগ করে সামের ভেতরে আবার রেখে দেবো, সাম প্লাস নাম্বার। ওকে, তাহলে প্রথম নাম্বারটা যদি নেগেটিভ না হয় তাহলে কিন্তু জিরোর সাথে সেই নাম্বারটা অ্যাড হয়ে আবার সামের ভেতরে স্টোর হয়ে থাকলো। যে আমি এবার আমি শেষ করলাম হচ্ছে আমার ফরটাকে শেষ করলাম। ফর শুরু করেছিলাম এখানে, ফরটাকে আমি এখানে শেষ করলাম। ওকে, আমাকে কি লাস্ট লাইনটা আরেকবার বলুন। হ্যাঁ, কোন লাস্ট লাইনটা? এই যে সাম ইজ ইকুয়াল সাম প্লাস নাম্বার। হ্যাঁ, ব্রেকের পর যেটা বলেছেন ওখানটা শুনতে পাইনি। হ্যাঁ, ব্রেকের পর যেটা বললাম যে আমি যখন নাম্বারটা ইউজার নেগেটিভ নাম্বার এন্টার করবে তাহলে তাও নেগেটিভ নাম্বার কেমন করে বুঝবো? না প্রত্যেকবার ইউজার নাম্বারটা দিচ্ছে, সেই নাম্বারটাকে নাম্বারের ভেতরে স্ক্যান হচ্ছে, স্ক্যান হওয়ার পর চেক করছি যে নাম্বারটা কি লেস দেন 0.0। যদি লেস দেন 0.0 হয় তাহলে কিন্তু নাম্বারটা নেগেটিভ নাম্বার, তখন আমরা ব্রেক করে লুপ থেকে বেরিয়ে চলে আসছি। আর যদি নাম্বারটা নেগেটিভ নাম্বার না হয় তাহলে আমার এই কন্ডিশনটা ফলস, ইফের কন্ডিশন তখন ফলস হবে, তখন ইফের মধ্যে কন্ট্রোলটা ঢুকবেই না। তখন কি হবে, ইফের বাইরে এসে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, যে নাম্বারটা ইউজার এন্টার করেছে 5.6 হয়তো, সেই 5.6 প্লাস 0.0 দিয়ে যোগ হয়ে 5.6টা সামের মধ্যে স্টোর হয়ে গেল। দিয়ে আবার লুপের কাছে ফিরে গেল, ফর লুপের কাছে, দিয়ে আইটাকে কি আবার ইনক্রিমেন্ট করে 2 করলো। আবার সেকেন্ড বার নাম্বার চাইলো ইউজারকে, আবার ইউজার সেকেন্ড নাম্বার দিল, সেই নাম্বারটা কি আবার নাম্বারের ভেতরে স্টোর হলো। সেই নাম্বারটা আবার চেক করছি নাম্বারটা 0.0 থেকে ছোট কিনা বা নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় তাহলে আবার আমি ওখান থেকে লুপ থেকে বেরিয়ে আসবো, না হলে আমি আবার ঢুকবো। এইভাবে কন্টিনিউ করছি কাজটা। এই লুপটা আমার যখন কমপ্লিট হয়ে যাবে তার মানে আলটিমেট আমরা যদি নেগেটিভ নাম্বার দিয়ে থাকে তাহলে আমরা ব্রেক করে বেরিয়ে চলে এসেছি। আর যদি নেগেটিভ নাম্বার না দেয় ইউজার, 10টা নাম্বার যদি পজিটিভ দেয় তাহলে কিন্তু আমরা সামটা করে রেখে দিচ্ছি। সেই সাম থেকে আমরা সামটাকে বের করছি, সামটা বের করার পরে আমরা এই সামটাকে বাইরে, ফর লুপের বাইরে এসে আমি সামটাকে এবার প্রিন্ট করব। প্রিন্টএফের মধ্যে আমি সামটাকে ডিসপ্লে করব। প্রিন্টএফ সাম ইজ ইকুয়াল টু একটা মেসেজ দিলাম, সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এলএফ, দিলাম। এটা কিন্তু এটা কিন্তু 1 নয়, এলএফ ডবল কোট শেষ, কমা দিয়ে পাশে আমি এবার সামটাকে প্রিন্ট করব, পাশে কমা দিয়ে সাম। আমি এটাকে রান করে দেখাবো, আমি তাহলে কোডটা কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারবো। দেন আমি প্রোগ্রামটাকে গেট সিএইচ দিয়ে আমি শেষ করব। গেট সিএইচ দিয়ে প্রোগ্রামটাকে এবার শেষ করব, এই মেনটাকে শেষ করলাম। ঠিক আছে, এই প্রোগ্রামটা আমি রান করছি। এই প্রোগ্রামটাকে রান করলে আমাকে প্রথমে আউটপুট স্ক্রিনে আমার কি আসবে,
আউটপুট স্ক্রিনে আমি এখানে 10 না করে আমি এটাকে একটু ছোট, রেঞ্জটাকে একটু কমিয়ে নিচ্ছি, আমি এটাকে 5 করছি, তাহলে যোগটা করে আমরা দেখাতে পারবো। ঠিক আছে, আমি এটাকে 5 করলাম, মানে 5টা নাম্বারের আমরা সাম করব। ঠিক আছে, তো প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশনের পার্টটা খুব সহজ, আই ডিক্লেয়ার হবে অ্যাজ এ ইন্টিজার, নাম্বারটা ডাবল আর সামটা হচ্ছে ডাবল। আমি এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে সাম করতে চাইছি। ঠিক আছে, তাহলে প্রথমে কন্ট্রোলটা ঢুকলো ফরের কাছে, ফরের কাছে কন্ট্রোলটা যাওয়ার পরে ফার্স্টে আই ইজ ইকুয়াল টু 1 হবে, আই এর ভ্যালুটা ফার্স্টে 1 লেস দেন ইকুয়ালস টু 5, কন্ডিশন ট্রু, লুপের ভেতরে ঢুকলো। তাহলে প্রথমে এটা ফার্স্ট ইটারেশন, আই ইজ ইকুয়াল টু 1। আমাকে প্রথমেই স্ক্রিনে প্রিন্ট করলো এন্টার এ, প্রিন্টটা ফার্স্টে ডিসপ্লে হবে, আমাকে কি প্রিন্ট করবে স্ক্রিনে, এন্টার এ, এন তো লেখাই আছে, এন্টার এন, এন এর পাশে কি হবে, আই এর মানটা প্রিন্ট হয়ে যাবে, কারণ এখানে পার্সেন্টেজ দিয়ে আমি আইটাকে প্রিন্ট করেছি, তাহলে আই এর মান কত, 1, তাহলে এন্টারে N1 দিয়ে পাশে একটা কোলন বসবে, দেখ আমি দেখে এখানে কোলন দিয়েছি ডি এর পাশে, তাহলে এন্টারে নাম্বার 1। ঠিক আছে, তো এন্টারে নাম্বার 1 এই মেসেজটা দেখার পর ইউজার কি করবে, ইউজার হয়তো একটা মেসেজ, একটা হয়তো ইনপুট দিল কিবোর্ড থেকে, কি ইনপুটটা হচ্ছে 2.1, ইনপুটটা হচ্ছে 2.1। ঠিক আছে, এটা ইউজার এটা ইনপুট দিল 2.1, সেই 2.1টা আমি কার মধ্যে স্টোর করেছি, নাম্বারের ভেতরে গিয়ে স্টোর হয়ে গেছে 2.1টা। সেই 2.1টা ইফের মধ্যে গিয়ে বা চেক করছে যে 2.1 লেস দেন 0.0 কিনা। 2.1 লেস দেন 0.0 কন্ডিশনটা ফলস, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ইফের ভেতরে ঢুকবে না, তখন কোথায় চলে আসবে কন্ট্রোলটা, ইফের পরে কি আছে না, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, সামের ভ্যালু আছে 0.0 আর নাম্বারটা ইউজার কি এন্টার করেছে না 2.1, তাহলে 2.1 প্লাস 0.0 যোগফলটা কত হয়ে গেল, 2.1, 2.1 হলো। দিয়ে লুপের নিয়মে আবার কন্ট্রোলটা আবার ব্যাক করলো ফরের কাছে, ফরের কাছে ব্যাক করে গিয়ে এবার আইটাকে ইনক্রিমেন্ট করে 2 করলো, 2 করার পরে 2 লেস দেন ইকুয়ালস টু 5 কন্ডিশন চেক করলো, কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো, আবার ঢুকে ইউজারকে আবার চাইছে যে এন্টারে নাম্বার 2, ইউজারকে আবার বলছে এন্টারে নাম্বার 2, আবার মেসেজ দেখালো এন্টার এ এন, আর এর মানটা এখন 2, তার মানে পাশে 2 বসে গেল, তাহলে N2 হয়ে গেল, পাশে কোলন যেমন ছিল কোলন বসে গেল, এন্টার নাম্বার 2, ইউজার হয়তো এন্টার করলো 3.1, পরের নাম্বারটা 3.1টাকে আমি কার মধ্যে স্ক্যান করলাম, নাম্বারের ভেতরে, তার নাম্বারটার ভ্যালু কিন্তু এখন হয়ে গেল 3.1। এবার চেক করছি 3.1 লেস দেন 0.0 কিনা, কন্ডিশনটা ফলস, আবার গেল সামের কাছে, সামের কাছে গিয়ে সামটার প্রিভিয়াস ভ্যালু কত না 2.1, তাহলে 2 পয়েন্ট, এখন যোগটা কার সঙ্গে করা হবে, 2.1 প্লাস নাম্বারটা এখন ইউজার এন্টার করেছে 3.1, 3.1 তার মানে হচ্ছে 5.2, তাহলে এখন সামটা হয়ে গেল 5.2, সামের ভ্যালু হয়ে গেল 5.2। লুপ আবার ফিরে গেল ফরের কাছে, কারণ কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত লুপটা ঘুরবে, গিয়ে আয়ের মানটা বাড়িয়ে কত করলো 3, আগেবারে 2 ছিল এখন 3 হয়ে গেল, 3 লেস দেন ইকুয়ালস টু 5 কন্ডিশন ট্রু, আবার ঢুকলো, আবার ঢুকে আবার তোকে মেসেজ প্রিন্ট করলো এন্টারে নাম্বার 3, এন্টারে নাম্বার 3। ঠিক আছে, এন্টার এ নাম্বার 3, এন পাশে আয়ের মানটা 3, তার মানে N3 বসে গেল, কোলন হয়ে গেল, এবার তুই হয়তো ইনপুট করলি হয়তো 4.1, নেক্সট নাম্বার ইনপুট করলি, সেই 4.1টা কোথায় গিয়ে স্টোর হলো, নাম্বারের ভিতরে গিয়ে স্টোর হয়ে গেল 4.1টা, 4.1 লেস দেন 0.0 কন্ডিশন ফলস, ইফের মধ্যে ঢুকলো না, আবার গিয়ে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস নাম্বার করলো, মানে আবার এখন যোগটা কার সঙ্গে কার হবে, সামের ভ্যালু বিবিএস কত হয়ে আছে 5.2, তাহলে এখন যোগটা হবে 5.2 প্লাস 4.1। ঠিক আছে, যোগটা হলো কত হলো 9.3, তাহলে এখন সামটার ভ্যালু হয়ে গেল 9.3। ওকে, লুপের নিয়মে আবার যাবে ফরের কাছে, গিয়ে ফরটা আইটার ভ্যালু বাড়িয়ে কত করলো 4 লেস দেন ইকুয়ালস টু 5 কন্ডিশন ট্রু, আবার ঢুকলো এন্টারে নাম্বার 4, আবার তোকে দেখাচ্ছে এন্টারে নাম্বার 4, তুই আবার নাম্বার দিলি, সেই নাম্বারটা কি নাম্বারের ভেতরে স্টোর হলো, সেই নাম্বারটা দিয়ে চেক করছে, কন্ডিশন ফলস হচ্ছে, আবার গিয়ে সামটাকে ক্যালকুলেট হচ্ছে, এইভাবে 5 বার সামটা ক্যালকুলেট হবে যদি তুই পজিটিভ নাম্বার দিস। ঠিক আছে, তাহলে আলটিমেট এই লুপটা যখন ব্রেক করবে, এই লুপটা যখন কন্ডিশন যখন ফলস হবে, তখন আয়ের মান তখন 6, তখনই কন্ডিশনটা ফলস হবে, তখনই এই ফর থেকে তখন বেরিয়ে চলে আসবে, বেরিয়ে আসার পর আমি সেই সামটাকে প্রিন্ট করেছি। তার মানে আমার অ্যাকচুয়ালি 5টা তুই ফ্লোটিং পয়েন্ট নাম্বার এন্টার করলি, সেই 5টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের সামটা বেরিয়ে গেল। যদি কোনো কারণে মাঝখানে তুই একটা সাপোজ হয়তো তুই সেকেন্ড টাইম তুই হয়তো 3.1 না দিয়ে তুই হয়তো -3.1 দিয়েছিস, তখন কি হতো, তখন কিন্তু তখন এই কেসটা হতো, যখন তুই -3.1 দিয়েছিস তখন নাম্বারের ভিতরে -3.1টা স্টোর হলো, সেই -3.1টা গিয়ে এবার চেক করছে যে -3.1 লেস দেন 0.0 কিনা, কন্ডিশন ট্রু, যদি কন্ডিশন ট্রু হয় ব্রেক করে বেরিয়ে চলে আসলো, ব্রেক করে বেরিয়ে আসা মানে কি, লুপ থেকে বেরিয়ে আসলো, লুপ থেকে বেরিয়ে এসে সেই মুভমেন্টে তো যা সাম হয়েছে সেই সামটাই তোকে এখানে প্রিন্ট করে দিল। তার মানে আলটিমেট কিন্তু তোর যোগটা কিন্তু কমপ্লিট হলো না,
তুই নেগেটিভ নাম্বার দেওয়ার আগে পর্যন্ত তোর যা যা তুই ভ্যালু দিয়েছিস সেই নাম্বারগুলোরই সাম হলো। ঠিক আছে, সাপোজ ধরে নে তুই প্রথমবারে হয়তো ধরে তুই 2.4 দিয়েছিস ফর এক্সাম্পল, সেকেন্ড বারে ধরে তুই 4.5 দিয়েছিস, থার্ড বারে ধরে তুই 3.4 দিয়েছিস, আর ফোর্থ বারে তুই যখন ধরে -3 করেছিস বা -3.4 দিয়েছিস, তার মানে কিন্তু সেই -3টা কিন্তু আর ধরছে না সামের মধ্যে, তোর আগের যে তিনটে তুই নাম্বার দিয়েছিস সেই তিনটে নাম্বারে যোগ করে কিন্তু তোকে যোগফলটা দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু এত। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখালাম মেনলি যে ব্রেকটা আমি কেন ইউজ করবো এখানে, বা ব্রেকটা ইউজ করার সিগনিফিকেন্সটা কি। ঠিক আছে, সেইটার জন্যই কিন্তু আমি এই প্রোগ্রামটা দেখাতে গেলাম যে সাম অফ দা নাম্বারস। যদি কোনো নেগেটিভ নাম্বারস হয় তাহলে তারপরে আর নেক্সট নাম্বার নেবে না, আগের যে নাম্বারগুলো তুই পজিটিভ নাম্বার যেগুলো দিয়েছিস সেই নাম্বারটাই সাম করে তোকে দেখাবে। ঠিক আছে, এটা কিন্তু আমার প্রোগ্রামটা সিগনিফিকেন্স ছিল অ্যাকচুয়ালি। বোঝা গেল? বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই হচ্ছে কিন্তু ব্রেক স্টেটমেন্টের ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশনস। আমরা কিন্তু ব্রেকটাকে এরকম ভাবে আমরা যেখানে যে কোনো সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি, আমার যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ। যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে আমার কাজে লাগে তাহলে আমি ব্রেকটাকে ব্যবহার করবো, না হলে করবো না। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্রেকের অ্যাপ্লিকেশনস। এইভাবে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে ব্যবহার করবো আমাদের প্রোগ্রামিং এ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট আজকে আমরা শিখলাম সিতে। তো যেটা আমরা ওভারভিউ যেটা দেখতে পাচ্ছি ইন এ কনক্লুশন, সেটা হচ্ছে যে ব্রেক স্টেটমেন্ট আমরা তখনই ব্যবহার করব যদি আমাকে ইমিডিয়েটলি কোনো লুপ থেকে বেরিয়ে আসতে হয়, তখন আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। আর কন্টিনিউ স্টেটমেন্ট আমরা তখন ব্যবহার করব যদি আমাকে লুপের কোনো একটা ইটারেশনকে আমাকে স্কিপ করতে হয়, তখন আমরা কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব। ব্রেক স্টেটমেন্টকে আমরা ফর লুপের ভিতরে, ওয়াইল লুপের ভিতরে, ডু হোয়াইল লুপের ভিতরে আর সুইচ স্টেটমেন্টের ভিতরে আমরা ব্যবহার করতে পারি। আর কন্টিনিউ স্টেটমেন্টকে শুধুমাত্র আমরা লুপ স্টেটমেন্টের ভিতরে ব্যবহার করতে পারি। ওকে, ব্রেকের সিনট্যাক্স হচ্ছে ব্রেক সেমিক্লোন, কন্টিনিউ সিনট্যাক্সটা হচ্ছে কন্টিনিউ সেমিক্লোন। আমরা ব্রেক দিয়ে আমরা ব্রেকের সিনট্যাক্স লিখবো, কন্টিনিউ সিনট্যাক্স আমরা দেখাতে পারবো, আমরা ব্রেকের এক্সাম্পল দেখাতে পারবো, আমরা কন্টিনিউ এক্সাম্পল দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে আমার যেমন সিচুয়েশন, আমাকে তখন সেই সিচুয়েশন দেখে আমাকে বুঝতে হবে যে আমরা এখানে ব্রেক ইউজ করবো না কন্টিনিউ ইউজ করবো। হয়তো আমার ইউজ না হতেও পারে, এমন কিছু প্রোগ্রামিং প্রবলেম থাকবে, সব ক্ষেত্রে তো আমাদের ব্রেক কন্টিনিউ ইউজ হতে তার তো কোনো মানে নেই। আমাকে সিচুয়েশন বুঝে কিন্তু আমাকে ব্রেক বা কন্টিনিউ আমাকে ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট আজকের টপিক যেটা ছিল। ওকে, কোনো কোশ্চেন থাকলে বল। কোনো কোশ্চেন থাকলে বল। এই প্রোগ্রামটা বাড়ি থেকে রান করে দেখবি, যেটা আমি করলাম এখন এই প্রোগ্রামটা, এটাকে বাড়ি থেকে রান করে দেখবি, তাহলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে ব্রেক স্টেটমেন্ট সেটা আমরা বুঝতে পারবো। আজ টাইম থাকলে আমি রান করিয়ে দেখাতাম এখানে অনলাইন কম্পাইলার দিয়ে। ওকে, এটাকে বাড়ি থেকে সবাই একটু অনলাইন কম্পাইলারে বা নর্মাল কম্পাইলারে একটু রান করে দেখবি কিভাবে কি কাজ করছে বা কি আউটপুট দিচ্ছে প্রোগ্রামটা। একবার নেগেটিভ নাম্বার দিয়ে দেখবি কোনো একটা নাম্বারের মাঝখানে, আর একবার সবগুলো পজিটিভ নাম্বার দিয়ে দেখবি, তাহলে দেখবি কি বুঝতে পারবি। স্যার বলছি যে কোনো একটা প্রোগ্রামে আমি ব্রেক হ্যাঁ, না হলে কন্টিনিউ একটা ইউজ করতে পারবো নাকি দুটো ইউজ করা যাবে? করতে পারি, দুটো ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি প্রথমবার ইফ এর মধ্যে আমি ব্রেক ইউজ করলাম একটা কন্ডিশন দিয়ে, আমি তো হয়তো এলস এর মধ্যে আমি কন্টিনিউ ইউজ করলাম, করতেই পারি, আমার যদি লাগে তো আমি ইউজ করব। এটা কোনো রেস্ট্রিকশন নেই যে আমি একটার মধ্যে ব্রেক ইউজ করব শুধুমাত্র কন্টিনিউ ইউজ করতে পারবো না, বা কন্টিনিউ ইউজ করলে আমি ব্রেক ইউজ করতে পারবো না। আমার যেমন সিচুয়েশন থাকবে আমি সেরকম ভাবে ব্যবহার করবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। বল, আর কোনো কোশ্চেন থাকলে বল। স্যার বলছি আপনি যে মেলটা পাঠালেন ওটা হ্যাঁ, তো ডিসি
ডিসি দেখাচ্ছে, আমাদের দেখো ডিপার্টমেন্টে না। এক্সেল ফাইলটা ওপেন কর, ডাউনলোড কর, দেখ ওখানে দেখ ট্যাব পাবি তো, ডিসি ট্যাব, ওটা তুই তো ওয়ার্কশিট ডিসিএসটি ও ওয়ার্কশিটটা ওপেন করবি, তাহলেই তো পেয়ে যাবি। ওটা তো ট্যাবে আছে তো, ডিসি ডিএমই সব ডিপার্টমেন্টই আছে ওখানে। আচ্ছা, আমি শুধু প্রিভিউটা দেখলাম। না, প্রিভিউ দেখলে হবে না, ডাউনলোড করে দেখতে হবে। ঠিক আছে, ডাউনলোড করে দেখতে হবে। আর আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিস শুভদীপ, আজ 40 জন আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাকে তাহলে আমি শেষ করছি ক্লাস, আর বলছি যারা ভোগলেট স্টুডেন্ট আছে বা যারা রিঅ্যাডমিশন আছিস তারা একটু নিজেদের মধ্যে কথা বলে দুটো করে ক্লাস পার উইক যদি এক্সট্রা ক্লাস মানে করতে চাস তোরা, তাহলে দুটো করে ক্লাসের স্লট আমাকে সন্ধ্যের দিকে বলবি, 1 ঘন্টা করে আমি ক্লাস নেবো, প্রিভিয়াস টপিকগুলো আমি ডিসকাস করবো, তাহলে আর প্রবলেমটা হবে না ক্লাসের মধ্যে, বুঝতে না পারার যে প্রবলেমটা সেটা কিন্তু আসবে না। কারণ প্রিভিয়াস কনসেপ্টগুলো না জানা থাকলে কিন্তু এই পরের কনসেপ্টগুলো জানা মানে বোঝাটা খুব চাপ হয়ে যাবে। ঠিক আছে, তোরা কিন্তু নিজেরা আগ্রহ করে এটা আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলে এটা কিন্তু করবি। ঠিক আছে, আর আমার কিন্তু খেয়াল থাকবে না, এরপরে আমার 5টা কাজের মধ্যে এটা খেয়াল থাকবে না, তোদের কিন্তু তোদের আগ্রহ করে কিন্তু এটা করতে হবে। ওকে, আমার কাছ থেকে স্লটটা নিতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমি শেষ করছি তাহলে ক্লাস। তাহলে আজকে শেষ করছি, আমাদের তো আবার কালকে আছে ক্লাস, কালকে আমরা ক্লাস নেবো, কালকে কিন্তু সেকেন্ড কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, আর তোদের সফট স্কিল ফর ইঞ্জিনিয়ার্স এর ক্লাসটা কি এখন হচ্ছে না, এখন কি বন্ধ আছে? এসএসসি ক্লাসটা কি এখন বন্ধ আছে? হচ্ছে তো। হ্যাঁ স্যার, অনেকদিন ধরে হয়নি। পুজোর পর আর হয়নি। আগে অনেকদিন থেকে হয়নি, বোধহয় হ্যাঁ অনেকদিন হয়নি, পুজোর আগে পুজোর পর একদিন এখনো হয়নি ছুটি রে। হয়েছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ পুজোর স্যার, আগে লাস্ট হয়েছিল। ক্লাসটা হয়নি আর পুজোর পর থেকে হয়নি। হ্যাঁ, তার মানে 3টে কালকে ক্লাস ওই হয়নি। ক্লাসটা নেই, কালকে ওই ক্লাসটা হবে না। ঠিক আছে, কালকে যেহেতু ওয়েবিনারটা আছে, কালকে ওই ক্লাসটা হবে না, তারপরে উইক থেকে হয়তো ক্লাসটা কন্টিনিউ হবে। কালকে ফার্স্ট হাফে কোনো ক্লাস নেই, একমাত্র ওয়েবিনারটা আছে, আর সেকেন্ড হাফে আমি যেমন ক্লাস নিই সেমন ক্লাস নেব। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, চল তাহলে কালকে আমি এক্সপেক্ট করব সবাই যেন প্রেজেন্ট থাকবি ওয়েবিনারে। ঠিক আছে, সবাই প্রেজেন্ট থাকবি। হ্যাঁ, ঠিক আছে। স্যার, বলছি মিটের লিঙ্কটা কি ওই গ্রুপেতেই দিয়ে দেবেন নাকি? মিটের লিঙ্কটা নোটিশটা দেখ, এখনই দেখ শেয়ার হয়ে যাবে, দেখ নোটিশের মধ্যে লিঙ্কটা আছে, আর আমি চাইলে তোরা যদি চাস আমি লিঙ্কটা তোদের গ্রুপে দিয়ে দিতে পারি, তোরা ওখান থেকে লিঙ্কটাকে টাইপ করে কেউ একটা গ্রুপে দিয়ে দিবি, তাহলেই তো হয়ে যাবে। হুম হুম, ঠিক আছে, স্যার। কেউ টাইপ করে গ্রুপে দিয়ে দিবি লিঙ্কটা, ওই লিঙ্কে ঢুকলেই হবে, যেভাবে ক্লাস করি সেভাবেই ঢুকবি, একই ব্যাপার তো, তো লিঙ্ক তো একই, তো লিঙ্ক আছে। ঠিক আছে, তাহলে চল, তাহলে আজকে তাহলে লেফট কর সবাই, আর আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, পাঠিয়ে দেবো, সবাই লিভ কর। স্যার, স্যার বলছি যদি ওই আপনি যে এক্সট্রা ক্লাসগুলো নেবেন বলছিলেন, হুম। ওটা যদি আমরা অ্যাটেন্ড করতে চাই, করতে পারবো? হ্যাঁ, করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার আপনি যদি নেন তাহলে সেই হিসাবে একটু রেসপেক্টিভ আমাদের গ্রুপে লিংকটা দিয়ে দেবেন, যদি হ্যাঁ আমরা স্যার, করি। লিঙ্কটা দিয়ে দেবেন। ঠিক আছে, মানে ঠিক আছে, ডাউটস থাকলে সেটাও ক্লিয়ার করে নিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে ঠিক স্যার, আছে। লেফট হচ্ছে। হুম।